তেসরা আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে। কক্সবাজারে পদযাত্রায় এনসিপি নেতাদের হুঁশিয়ারি, বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার ডাক। ফেব্রুয়ারিতেই দিতে হবে নির্বাচন, অন্যথায় মানবে না জনগণ। হুঁশিয়ারি আমির খসরুর, যথাসময়ে ভোট হওয়া নিয়ে নেই কোনো অনিশ্চয়তা, জানালেন প্রেস সচিব। বর্ষা এলেই ডুবে যায় ফেনীর ৩ উপজেলা। বছর বছর বাঁধ সংস্কারে কোটি কোটি টাকা গচ্ছা। বাসিন্দাদের ক্ষোভ, মেগা প্রকল্পে সুফল পাওয়ার আশা প্রকৌশলীর। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে হচ্ছে নতুন জেটি, চলাচলে ভোগান্তি কমবে বলছেন বাসিন্দারা। পর্যটন মৌসুমের আগে শেষ হবে নির্মাণ কাজ, আশা ঠিকাদারের। এবং ভরা মৌসুমেও মেঘনাতে মিলছে না ইলিশ, শূন্য হাতে ফিরছেন জেলেরা। আর্থিক সংকটের মুখে লক্ষ্মীপুরের ৬৫,০০০ পরিবার। জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে মৎস্য বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শুরুতেই সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামের সমাবেশের খবর। কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক ময়দান। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামাতে ইসলামের সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীর। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত আজ জাতীয় সমাবেশ বেলা 2টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং শুরু হওয়ার পর থেকেই একে একে জুলাই যোদ্ধা, বিশেষ করে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা মারা গিয়েছিল সেই নিহতদের পরিবারবর্গ যারা আছেন তারা কিন্তু একের পর এক কথা বলছেন। যারা জুলাইয়ে আহত হয়েছেন পুলিশের গুলিতে কিংবা তৎকালীন সরকার দলীয় যারা ছিলেন তাদের হামলায়, তারা কিন্তু একের পর এক কথা বলছে। একই সাথে জামাত ছাড়াও বিভিন্ন অন্য যে রাজনৈতিক দল আছে সেই দলের নেতৃবৃন্দও কিন্তু এক এক করে কথা বলে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই সমাবেশে সারা দেশ থেকে লাখো লাখো মানুষ কিন্তু পুরো রাজধানীতে তারা অবস্থান করছে। এই সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত সমাবেশ স্থল সেটি সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা 12টার পর আসলে আর কোনো নেতাকর্মী এই যে উদ্যানটিতে আসতে পারেনি, এই উদ্যানটিতে তারা আসলে ঢুকতে পারেনি। আমরা জানি রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কেও কিন্তু অবস্থান করছে দলটির নেতাকর্মীরা। আজকের সমাবেশ থেকে মূলত বাংলাদেশ জামাত ইসলাম তাদের 7টি দফা সরকারের প্রতি তুলে ধরবেন এবং সেই দফাগুলো বাস্তবায়নে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সে ব্যাপারেই কিন্তু তারা আজকের এই সমাবেশের আয়োজন। এবং মূলত নির্বাচন কেন্দ্রিক আসলে জামাতের দুটি দাবি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবর্তন করা। একই সাথে আগামী নির্বাচনে যারা দেশের বাইরে অবস্থান করছে তারা যেন ভোটাধিকার পায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়, সেই বিষয়টি কিন্তু আজ তাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজ এই বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত তাদের যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কক্সবাজারে দেশ গড়তে জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন তিনি। সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুরে পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। পরবর্তী বাংলাদেশকে নিয়ে ভাবতে হলে অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়েই পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে। আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে। তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বডি। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বডিকে উৎখাত করেছেন। বডিকে উৎখাত করা গিয়েছে,
লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই, কেমন বাংলাদেশ আমরা চাই। আর জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন দিতে হবে, আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য কোনো পথে গেলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। খসরু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, নির্বাচন না চাইলে তাদের রাজনৈতিক দল বলার দরকার নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই। আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, একটি সহনশীল বাংলাদেশ চায়, পরস্পর সম্মানবোধের দেশ চায়, গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই, যথাসময়ে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঠিক সময়ে শান্তিময় পরিবেশে দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম নির্বাচন হবে বলেও জানান তিনি। দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একটি ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। অন্য দেশে এসব বিষয়ে আলোচনা করতেই 2 থেকে 4 বছর সময় লেগে যায় বলেও জানান শফিকুল আলম। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। অন্যান্য দেশে এই সমস্ত পলিটিক্যাল সেটেলমেন্ট কয়েক বছর লেগে যায়, সেখানে আমাদের পলিটিক্যাল পার্টি তারা খুবই প্রতিদিনই প্রায় বসে তারা কথাবার্তা বলছেন এবং আমরা আশা করছি যে সমস্ত বিষয় এখনও ঐক্যমত্য হয়নি সেই সমস্ত বিষয়ে একটা পার্টিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হবে। বিভাগীয় সময় আরও থাকছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, পানিতে আমরা অনেক কষ্ট পাই। রেসকোর্স যেটা, এটা পুরোটাই কিন্তু একটা প্রাকৃতিক জলাশয় ছিল, অনেকদিন ধরে পানিটা ধারণ করার মতো একটা জায়গা ছিল। উন্নয়নের নামে ভরাট হচ্ছে জলাধার। কুমিল্লা নগরীতে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন, ছাড়পত্র নেই পরিবেশ অধিদপ্তরের, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। প্রতি বছর বর্ষা এলেই ডুবে যায় ফেনী উত্তরের 3 উপজেলা। এতে পানিবন্দী হয়ে পড়েন কয়েক লক্ষাধিক বাসিন্দা। অথচ বন্যা থেকে রক্ষায় 150 কোটি টাকায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 2 তীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়, আর সেই বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। সংশ্লিষ্টরা আশ্বাস দিলেও মেলে না সমাধান। মেগা প্রকল্প ছাড়া এ দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। মুহুরী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ত্রিপুরার লুসাই পাহাড় হতে উৎপন্ন হয়ে পশ্চিমে ফেনী জেলার পরশুরাম উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অন্যান্য নদীর মতো জোয়ার ভাটার স্রোতধারা নেই এই নদীর, শুধু ভারতের পানি এই নদী দিয়ে ভাটের দেশ হিসেবে বাংলাদেশে আসে। কিন্তু আন্তর্জাতিক নদী আইন না মেনে ভারত ফেনীর মানুষের যুগ যুগ ধরে ক্ষতি করছে। তাদের পানি আগ্রাসনের শিকার ফেনী সহ সীমান্তের বিস্তীর্ণ জনপদ। শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখায় নদী শুকিয়ে
শুকিয়ে চৌচির হয়ে যায়, ফলে কৃষকরা পানির অভাবে কৃষিকাজ করতে পারেন না। আবার বর্ষা মৌসুমে তাদের অতিরিক্ত পানি আগাম কোনো সতর্কতা ছাড়াই ছেড়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে ভাটির এই জনপদকে। কৃষি মৎস্য নষ্ট হইতে হইতে এক প্রকার আমরা সবাই নিঃস্ব হয়ে যাচ্ছে। বন্যার এলাকায় আমাদের রাস্তাঘাট অনেক বিলীন হয়ে গেছে। এসব মানুষের জানমাল ও কৃষি সম্পদ বাঁচাতে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর তীরে ১৫৫ কোটি টাকা ব্যয়ে ১২২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ২০১১ সালে বাঁধের নির্মাণ কাজ শেষ হলে পরের কয়েক বছর বন্যামুক্ত ছিল স্থানীয়রা। ২০১৩ সালে আকস্মিকভাবে বাঁধের ৩টি অংশ ভেঙে যায়। ২০১৭ থেকে ২০২৫ এ সময়ের মধ্যে শুধু মেরামত ব্যয় হয়েছে ৫০ কোটি টাকার বেশি। বছর বছর সরকারের কোটি টাকা গচ্ছা দিয়েও মিলছে না সুফল। এজন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি ক্ষোভ ভুক্তভোগীদের। টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। নদীর পাশে বাঁধ, যার কারণে পানি বাড়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে। আমাদের নদীগুলো সর কাটতে হবে, বড় আকারে বেড়িবাঁধটা বাঁধতে হবে, পাহাড়ি লাল মাটি এনে আর ভালোভাবে এই বাঁধটা নির্মাণ করতে হবে, সেজন্য উপযুক্ত বাঁধের প্রয়োজন। মেগা প্রকল্পের আওতায় বাঁধের কাজ করা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে ড্রাফট ফাইনাল রিপোর্ট সাবমিট করছি এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা ডিপিপি দাখিল করছি ৭,৩৪০ কোটি টাকা। ভারী বর্ষণ ও উজানের ঢলে গত ৮ জুলাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভেঙে আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয়। ১৫ জুলাই থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হলে প্রাথমিক ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়। সরকারি হিসেবে জেলায় ২৩০০ পুকুরের অন্তত ৮ কোটি ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ডুবে গেছে ৮,০০০ হেক্টরের বেশি জমির ফসল। বন্যার পানিতে সড়কের একটি বড় অংশ বিলীন হয়ে গিয়েছে। চলাচলের সুবিধার্থে স্থানীয়রা নিজেদের অর্থায়নে সাঁকো তৈরি করেছে। ফেনী সড়ক বিভাগ বলছে এই বন্যায় জেলার ১২৬টি সড়কের প্রায় ৩০০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে ব্যয় ছাড়াতে পারে ১০০ কোটি টাকার বেশি। অন্যদিকে ক্ষতি পুষিয়ে নিতে বানবাসীদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করা হচ্ছে। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে পুনর্নির্মাণ অথবা যাদের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমরা কাজ করব। ২০২৪ সালে বাঁধের ১০২টি স্থানে ভেঙে শুধু ফেনী নয়, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। সেই বন্যায় শুধু ফেনীতেই বিভিন্ন খাতে ক্ষতি ছাড়িয়ে যায় ৩,০০০ কোটি টাকার বেশি। ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এই নদীর দুতীরে বাঁধ নির্মাণ সহ স্থায়ী সমাধানে সরকার ৭,৩৪০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে। তবে স্থানীয়দের দাবি, সেই প্রকল্প যদি বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ টাস্কফোর্সের মাধ্যমে বাস্তবায়ন করা না হয়, তাহলে অতীতের মতো এই সমস্যার সমাধান হয়তো ভবিষ্যতেও মিলবে না। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটি। এরই মধ্যে চলছে পাইলিংয়ের কাজ। পর্যটক ও স্থানীয়দের দ্বীপে ওঠানামার একমাত্র ভরসা এই জেটি। তাই পর্যটন মৌসুমের আগে নির্মাণ কাজ শেষ করার দাবি বাসিন্দাদের। তবে কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বঙ্গোপসাগরের মধ্যে ৮ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের দ্বীপে উঠানামার একমাত্র ভরসা পূর্ব সৈকতের জেটি। কিন্তু ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর টানা ১১ বছর জেটির সংস্কার হয়নি। এরপর থেকে দ্বীপবাসীর দাবি উঠে নতুন জেটি নির্মাণের। অবশেষে শুরু হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে নতুন জেটি নির্মাণের কাজ। এখন চলছে পাইলিং এর কাজ। থাকছে ৭০টি পিলার। দ্বীপের বাসিন্দারা বলছেন জেটি নির্মাণের ফলে দুর্ভোগ লাঘব হবে। সঠিকভাবে দুর্নীতি না করে যদি এটা সংস্কার করে তাহলে জনগণের উপকার আসবে। আমরা মনে করি যে ভবিষ্যতে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। নতুন জেটির বাড়ছে উচ্চতা। রেলিং সহ নানা কাজে লোহার পরিবর্তে লাগানো হবে স্টিলের অবকাঠামো। থাকছে 2টি সিঁড়িও, যার কারণে জেটি নির্মাণের বরাদ্দ প্রায় ৭ কোটি টাকা। অক্টোবরের দিকে আমাদের কিন্তু পর্যটকের সিজন শুরু হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমরা যেহেতু লোকাল সাবকন্ট্রাক্টের দায়িত্বে আছি,
তো আমরা ওই টার্গেট নিয়েই কাজ করতেছি। এদিকে জেটি নির্মাণের পুরো কাজ তদারকি করছে জেলা পরিষদ। তারা বলছে কাজের গুণগত মান বজায় রেখে নির্মিত হচ্ছে নতুন জেটি। টোটাল আমাদের পাইলিং হবে আপনার 70টা। জেটির নির্মাণ ব্যয় তার মানে সেন্ট মার্টিন জেটির ওয়াকওয়ে হচ্ছে আপনার 7 কোটি টাকার। বর্তমানে আমাদের পাইলিং এর কাজ চলতেছে। 2002 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 350 মিটার দৈর্ঘ্যের জেটিটি নির্মাণ করে দেয়, আর জেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় কক্সবাজার জেলা পরিষদ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগীয় সময় আরো থাকছে। বান্দরবানে পাহাড়ে বাড়ছে আনারস চাষ, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলন, সুস্বাদু হাওয়ায় যাচ্ছে সারা দেশে, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের। সারাদিন নদীতে জাল ফেলে জেলেদের ফিরতে হচ্ছে শূন্য হাতে, উঠছে না খরচের টাকাও। আর্থিক সংকটের মুখে 65,000 জেলে পরিবার। ইলিশ কমার পেছনে নদীতে নাব্য সংকট, জলবায়ু পরিবর্তনকে কারণ হিসেবে দেখছে মৎস্য বিভাগ। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। এখন ভরা মৌসুম, কিন্তু মেঘনায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এমন বাস্তবতায় চরম আর্থিক সংকটের মুখে লক্ষ্মীপুরের জেলে পরিবারগুলো। জেলেরা জানান, একটি নৌকায় 10 থেকে 12 জন মিলে নদীতে সারাদিন জাল টেনে ফিরছেন প্রায় শূন্য হাতে। এতে খরচের টাকাও উঠছে না। নদীতে যায় 4,000 টাকা খরচ করে যায়, 2,000 টাকার মাছও পায় না। গ্যাসেবার যে মাছ হয়েছে তার 10 ভাগের 1 ভাগ মাছও নাই। আমরা খুব সংকটে আছি, কোনো বাজার খরচা টরচা হয় না। আমরা এখন খুবই কষ্টে আছি। পরিবার লইয়া, ফলামান লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া অনেক খুবই আর বইতে আছি, আমরা কষ্টে আছি। এদিকে ইলিশ না থাকায় মাছঘাটগুলোতে নেই হাকডাক। প্রতিদিন যেসব আড়তে লাখ টাকার ইলিশ বিক্রি কিনি হতো, সেগুলোতে নেমে এসেছে স্থবিরতা। আরদের লোকজন আছে, সবাই একই অবস্থা। আমরা সারাদিন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। আমরা যে একদম বেকায়দায় আছি, ইলিশ শূন্য ঘাট নিয়ে, তদ্রূপ জেলেরাও নদীতে যায় অনেক বেকায়দা আছে। মৎস্য বিভাগ বলছে, নদীতে নাব্য সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের দেখা মিলছে না। যেহেতু নাব্যতা কম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানির ফ্লোটা ওইভাবে এখানে ওইরকম কাঙ্ক্ষিতভাবে হয় না। সেই হিসাবে আসলে ইলিশ মাছটা এখানে আমাদের কম ধরা পড়তেছে। এটাই আমরা কি মূল সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন, এর মধ্যে নিবন্ধিত জেলে 46,067 জন। জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে মেঘনায় ইলিশের বিচরণ কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এতে সংকটে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কমলনগরের মতিরহাট মাছঘাট এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। নগর উন্নয়নের নামে একের পর এক ভরাট হচ্ছে কুমিল্লা নগরের জলাধার, পুকুর ও খাল। কোথাও গড়ে উঠছে আবাসন, আবার কোথাও সরকারি আবাসন ভবন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। তবে জলাধার রক্ষায় আইন প্রয়োগের কথা জানান জেলা প্রশাসক। বাহার রেহানের তথ্য ও চিত্রের রিপোর্ট। কুমিল্লার কালিয়াজুড়ি মৌজা একসময় ছিল অতিথি পাখির কলকাকলি। বর্ষার পানি জমে গড়ে উঠত প্রাকৃতিক জলাধার। আজ সেখানে গড়ে উঠেছে সুউচ্চ অট্টালিকা। কারারক্ষীদের জন্য নির্মিত হচ্ছে আবাসন। শুধু এই প্রকল্প নয়, নগরীর সাপাহার এলাকায় ভরাট হয়েছে লস্কর পুকুর। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে বাড়িঘর ও দালান কোঠা। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে, অভিযোগ স্থানীয়দের। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, জমে আমরা পানিতে পড়ে থাকি এবং পানিতে আমরা অনেক কষ্ট পাই। এটা সুন্দরভাবে অত্র এলাকার একটা ড্রেন করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। রেস কোর্স যেটা, এটা পুরোটাই কিন্তু একটা প্রাকৃতিক জলাশয় ছিল, অর্থাৎ বৃষ্টির পানিটা সেখান থেকে আস্তে আস্তে চারিদিকে চলে যেত, অর্থাৎ অনেকদিন ধরে পানিটা ধারণ করার মতো একটা জায়গা ছিল। একনেকে অনুমোদন পাওয়া কারারক্ষীদের আবাসন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে গণপূর্ত বিভাগ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মিলেছে অনুমোদন। প্রকল্পটা একনেকে অনুমোদিত, আমরা ধরে নিতে পারি স্যার এটার সাথে রিলেটেড যত পেপারস এগুলো সবকিছু ওকেই ছিল, না হলে আসলে একনেকে অনুমোদন হয় নাই। গত 1.5 দশকে ভরাট হয়েছে কুমিল্লা নগরীর বহু জলাধার ও পুকুর। গত 14 বছরে মাত্র 8টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর, যার কোনোটিরই কার্যকর সমাধান নেই। সবচেয়ে উদ্বেগজনক হলো প্রতিষ্ঠানটির কাছে নেই জলাধারগুলোর সুনির্দিষ্ট তালিকা। এতে হুমকির মুখে ভূগর্ভস্থ পানি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। পুকুর থাকলে ভূগর্ভস্থ পানি রিসার্চ সহজ হইতে এখন এটা কমে যাবে,
ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাবে, এরপরে আগুন লাগলে পানি পাওয়া যেত, এখন পুকুর সহজে পানি পাওয়া যাবে না। তবে নতুন প্রজন্মের জন্য জলাধার রক্ষায় যথাযথ আইন প্রয়োগের কথা জানান জেলা প্রশাসক। বেশ কিছু ব্যক্তির মালিকানাধীন জলাশয় ভরাট করার পরে সেটা উদ্ধার করেছি এবং জলাধার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছি এবং সরকারি সংস্থা যারা এই কাজগুলো করছে তাদের এই কাজটি যেন তারা করতে না পারে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসীর তথ্য মতে কুমিল্লা নগরীতে প্রায় ৭০০ জলাধার ছিল, বেশিরভাগ ভরাট হয়ে এখন আছে ১০০-র মতো। সময় সংবাদ, কুমিল্লা। সবুজ পাহাড় জুড়ে আনারসের মিষ্টি ঘ্রাণ। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি সদর উপজেলা সহ চিম্বুক এলাকার প্রতিটি পাহাড়ের ঢালে চাষ হয়েছে আনারস। আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় যাচ্ছে সারা দেশে। ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়ারা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। সবুজ পাহাড়ের ঢালে সারি সারি শোভা পাচ্ছে পাকা আনারস। কাঁধে তুরুং নিয়ে বাগান থেকে বিক্রি উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত জুমিয়ারা। বান্দরবান জেলার রুমা, থানচি, শৈলপ্রপাত সহ বিভিন্ন পাহাড়ে চাষ হচ্ছে আনারস। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে জমি প্রস্তুত করে লাগানো হয় চারা এবং মে জুন মাসে বিক্রির উপযোগী হয় আনারস। বান্দরবানের পাহাড়ে উৎপাদিত আনারস বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে। বর্তমানে প্রতি জোড়া বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। বেচাকেনা খুব ভালো আছে, এটা খুব মিষ্টি। ছোট থেকে 25 বা 20-30 কতটুকু অ্যাভেলেবেল আমরা বিক্রি করতে পারি। পাহাড়ে আনারসের উৎপাদন বাড়াতে কৃষকদের নানা সহযোগিতার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কোন সময় বৃষ্টিপাতটা দরকার সব মিলিয়ে এটা আবহাওয়াটা বান্দরবনে আনারস সহ বিভিন্ন ফল চাষের জন্য উপযোগী। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় ৪,০০০ হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। এবারে জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ১৩ জুলাই চট্টগ্রামে শুরু হয় অবৈধ দখলে থাকা পানি উন্নয়ন বোর্ডের জায়গা পুনরুদ্ধারে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর ৩ দিনব্যাপী যৌথ অভিযান। উত্তর হালি শহর থেকে উত্তর কাটলি, বাংলাবাজার, সাগরিকায়, উপকূল ঘেঁষা বেড়িবাঁধে ঘুরিয়ে দেওয়া হয় অবৈধভাবে গড়ে তোলা মিনি স্টেডিয়াম, বসতবাড়ি, গ্যারেজ, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা। এতে অবৈধ দখলমুক্ত হয় ৪০ একর জায়গা, যার বাজার মূল্য ৪০০ কোটি টাকা। দখলমুক্ত হওয়া সরকারি ভূমি কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে পানি উন্নয়ন বোর্ড। জলোচ্ছ্বাস রোধে উদ্ধার হওয়া স্থানে করা হবে বনায়ন। কক্সবাজারের টেকনাফে ১৫ জুলাই সামরিক পোশাক সহ ডাকাত নবী হোসেন গ্রুপের ২ সদস্যকে আটক করে যৌথ বাহিনী। একই দিন রঙ্গিখালী গহীন পাহাড়ি ডাকাত দলের আস্তানা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। অপরাধীদের দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ১৩ জুলাই রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয় নগদ ১৪ লাখ টাকা একটি সাবমেরিন গান। ৪ সদস্যকে আটক করে যৌথ বাহিনী। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় ১৮ জুলাই নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয় ৩ শ্রমিকের। পুলিশ জানায় নবম তলায় মাচা লাগিয়ে কাজ করছিলেন তারা। এক পর্যায়ে মাচা ভেঙে গেলে নিচে পড়ে যায় ৩ শ্রমিক। মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে। কক্সবাজারে পদযাত্রায় এনসিপি নেতাদের হুঁশিয়ারি, বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার ডাক। ফেব্রুয়ারিতেই দিতে হবে নির্বাচন, অন্যথায় মানবে না জনগণ, হুঁশিয়ারি আমির খসরুর। যথাসময়ে ভোট হওয়া নিয়ে নেই কোনো অনিশ্চয়তা, জানালেন প্রেস সচিব। এবং বর্ষা এলেই ডুবে যায় ফেনীর ৩ উপজেলা। বছর বছর বাঁধ সংস্কারে কোটি কোটি টাকা গচ্ছা, বাসিন্দাদের ক্ষোভ। মেগা প্রকল্পে সুফল পাওয়ার আশা প্রকৌশলীর। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।